তেজস্মিতা মুর্তাজার অবরুদ্ধ নিশীথের ১৩তম পর্বটা আপনারা যারা পড়েছেন তারা নিশ্চয়ই জানেন যে এই পর্বটা কতটা ইন্টেন্স। আজকের এই স্পেশাল আলোচনায় আমরা মূলত দেখব কিভাবে রাজনৈতিক অস্থিরতা, পারিবারিক চরম সংকট আর চরিত্রগুলোর একেবারে ভেতরের মনস্তাত্ত্বিক টানাপড়েন এক সুতোয় গাঁথা হয়ে গেছে। এই এক রাতের অন্ধকারে তিনটি আলাদা পরিবারের ভাগ্য কিভাবে একটা খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে, চলুন সেটা একটু গভীরে গিয়ে বিশ্লেষণ করে দেখি। শুরুতেই জয়ের এই অদ্ভুত আর শিরদাঁড়া হিম করা কথাটা একটু খেয়াল করুন। খারাপ হয়ে কেউ জন্মায় না, কিন্তু আমার খারাপ হওয়ার পেছনে কোনো কারণ নাই। আমি খারাপ, তাই আমি খারাপ। জাস্ট চিন্তা করুন, এই একটা স্বীকারোক্তি কিন্তু পুরো উপন্যাসের থ্রিলার টোনটা সেট করে দেয়। এই যে অবরুদ্ধ নিষেধ বা একটা বন্দি আয়াতের কনসেপ্ট, তার একটা সাইকোলজিক্যাল ধাক্কা আমরা শুরুতেই পেয়ে যাই। তো এই যে জয়, যাকে উপন্যাসে একটা পাগলা ষাঁড়ের সাথে তুলনা করা হয়েছে, তার মাথার ভেতর আসলে কি চলছে? জয়ের চরিত্রের কিন্তু একদম বিপরীত দুটো দিক আছে। বাইরের দুনিয়ায় সে চরম লেভেলের অ্যারোগেন্ট, যেখানে সে শিক্ষকদের সাথে বেয়াদবি করছে, বাসে সাধারণ মানুষকে হেনস্থা করছে। কিন্তু অন্যদিকে রাতের অন্ধকারে তরুর কাছে তার একটা একান্ত ব্যক্তিগত রূপ আমরা দেখতে পাই। সেখানে সে ভীষণ ভালনারেবল, নিজের ভুলগুলো নিয়ে পুরোপুরি সচেতন, আর অবচেতনভাবেই সে যেন একটু স্নেহের কাঙাল। জয়ের এই বেপরোয়া রূপটার কিন্তু কোনো লিমিট নেই। বিশ্ববিদ্যালয়ের মনোয়ারা ম্যামকে সে যেভাবে অপমান করে সেটা ভাবা যায় না। আর জুনিয়র আর্মিন মানে অন্তুকে সে জোর করে নিজের প্রেমিকা বলে দাবি করে বসে, সেফ তাকে উত্ত্যক্ত করার অভিযোগ আনার কারণে। বাসে দিনাজপুরে ফেরার সময় তো এক নারী যাত্রীকে রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে তার সিট দখল করে নেয় সে। কিন্তু কেন সে এমন? জয় নিজেই স্বীকার করে ছোটবেলায় বাবা মায়ের কোনো শাসন না পাওয়ায় তাকে আজই দানবে পরিণত করেছে। অথচ সেই একই মানুষ ভোররাতে তরুকে একটা নীল শাড়ি উপহার দেয়, তাদের মধ্যকার এক না বলার সম্পর্কের খাতিরে। এই নীল শাড়ি দেওয়ার পেছনের কারণটা আসলে ভালোবাসা নয়, কারণ জয় তো বলেই দিয়েছে ভালোবাসা জিনিসটা তার সিস্টেমেই নেই। এর কারণ হল মায়া। এই মায়াই হচ্ছে একমাত্র জিনিস যা জয়ের এই চরম ধ্বংসাত্মক আর বিশৃঙ্খল মনটাকে বাস্তবের সাথে একটু হলেও বেঁধে রেখেছে। অন্যদিকে জয়ের বড় ভাই হামজা পাটোয়ারির অবস্থা কিন্তু ভয়াবহ। তার সাজানো রাজনৈতিক সাম্রাজ্য যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। হামজার উপর দিয়ে এখন আক্ষরিক অর্থেই একটা ঝড় বয়ে যাচ্ছে। আন্ডারওয়ার্ল্ড বস পলাশের কাছ থেকে সমানে হুমকি আসছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মাঝারের সাথে ঝামেলা একেবারে চরমে। হাতে সময় আছে মাত্র ১৫ দিন, এর পরেই নির্বাচন। আর ঠিক এই প্রেশার কুকারের মতো সিচুয়েশনে জয়ের ওই কন্ট্রোলহীন পাগলাটে আচরণ হামজার পুরো কেরিয়ার আর পরিবারকে চরম ঝুঁকিতে ফেলে দিয়েছে। আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার পলাশ হামজাকে একটা মারাত্মক কথা বলে, জয় হচ্ছে তোমার সাধের গোয়ালের পাগলা ষাঁড়, ওরে তুমি শক্ত দড়িতে আটকাও নাই, এই জন্য ভুগবা খুব। কথাটা একদম পয়েন্টে হিট করেছে, তাই না? অপরাধ জগতের মানুষেরাও এখন খুব ভালো করেই বুঝতে পারছে যে জয়ের কারণে হামজার রাজনৈতিক অস্তিত্ব যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। আর এই সব কিছু রাগ গিয়ে পড়ে বাড়িতে। হামজা যখন দেখে যে তার ভাইয়ের এই বেপরোয়া কাজকারবার সব কিছু শেষ করে দিচ্ছে, সে আক্ষরিক অর্থেই কন্ট্রোল হারিয়ে ফেলে। কাঁচের জগ আছড়ে ভাঙছে, জয়ের দামি হেডফোন ভেঙে চুরমার করে দিচ্ছে, এমনকি জয়কে জ্যান্ত কবর দেওয়ার হুমকি পর্যন্ত দিয়ে বসে। হামজার মতো একজন ঠান্ডা মাথার হিসেবি মানুষের এই এক্সপ্লোসিভ রূপটা কিন্তু রীতিমতো ভয় ধরিয়ে দেওয়ার মতো। কিন্তু ঠিক ওই মুহূর্তে তাদের বোন তুলি মাঝখানে এসে দাঁড়ায়। সে শুধু জয়কেই প্রোটেক্ট করে না, সে সরাসরি হামজাকে তার ক্ষমতার লোভের জন্য কাঠগড়ায় দাঁড় করায়। সে মুখের উপর বলে দেয় যে এই পরিবারের কোনো পুরুষ মানুষই আসলে ভালো না। তুলির এই প্রতিবাদটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, বাইরে থেকে এই প্রভাবশালী পরিবারটাকে যতই চাকচিক্যময় লাগুক না কেন, ভেতর ভেতর এদের নৈতিক পচন কতটা গভীরে। এবার চলুন একদম অন্য একটা জগতে যাই। হামজার ওই বিলাসবহুল বাড়ি থেকে সোজা হতাশার অতল গহ্বরে অন্তর পরিবারের কাছে। পর্বের শুরুতে অন্তুর জীবনে ক্ষণিকের জন্য একটা আশার আলো আমরা দেখতে পাই। টিউশনির জমানো টাকা হাতে পেয়ে সে স্বপ্ন দেখছে তার বাবা আমজাদ সাহেবের জন্য একটা দামি রোলেক্স ঘড়ি কিনবে। এই ছোট্ট মিষ্টি স্বপ্নটা আমাদের ভীষণ নাড়া দেয়, কারণ আমরা তো জানি একটু পরেই এই পরিবারের ওপর দিয়ে কি নির্মম একটা ঝড় বয়ে যেতে চলেছে। একটু টাইমলাইনটা খেয়াল করুন, কিভাবে বিপদের পর বিপদ ঝাঁকিয়ে বসছে। গত ১.৫ দিন ধরে ভাই আন্তিক নিখোঁজ। বিকেলে অন্তু হঠাৎ তার ভাইকে একটা কুখ্যাত ট্যাটু করা গুন্ডার সাথে দেখতে পায়। সন্ধ্যায় সে জানতে পারে ভাবি মার্জিয়া প্রেগনেন্ট। এরপর সকাল ১০টায় বাবা আমজাদ আলী বাজারে যান, আর রাত ১০টা বেজে গেলেও তিনি আর ফিরে আসেন না। এটা জাস্ট একটা নাইটমেয়ারের ডোমিনো এফেক্ট, যা মুহূর্তের মধ্যে একটা নিরীহ পরিবারকে তছনছ করে দিচ্ছে। বিকেলের ওই সিনটা একটু ইম্যাজিন করুন।
যে ভাইটা সারা জীবন বাবার ভয়ে তটস্থ থাকত, তাকে রাস্তার মোড়ে একটা ভয়ঙ্কর চেহারার গুন্ডার সামনে মাথা নিচু করে থাকতে দেখে অন্তর লিটারেলি জমে যায়। শহরের এই অন্ধকার জগৎটা কিভাবে দুর্বল আর অসহায় তরুণদের গিলে খাচ্ছে, এটা তার একটা পারফেক্ট এক্সাম্পল। একদিকে ভাই নাই, অন্যদিকে অন্তু দেখে তার ভাবি মার্জিয়া প্রচণ্ড অসুস্থ। সে ফার্মেসি থেকে প্রেগন্যান্সি কিট আনে আর টেস্টের রেজাল্ট আসে পজিটিভ। অন্য যে কোনো সময় এটা দারুণ একটা খবর হতে পারত, কিন্তু যে পরিবারটা চোখের সামনে ভেঙে পড়ছে, সেখানে নতুন একটা মানুষের আসার খবরটা আনন্দের চেয়ে দায়িত্বের এক ভয়ানক আতঙ্ক তৈরি করে। নিরুদ্দেশ হওয়ার ঠিক আগে আমজাদ সাহেব একটা কথা বলেছিলেন, বাস্তবতা হলো পাহাড় কেটে বানানো সরু রাস্তা, যার পদে পদে বাঁক, উঁচু নিচু খাদ আর যে কোনো সময় জীবন নামক গাড়িটা উল্টে পড়ার সম্ভাবনা দিয়ে ভর্তি। এই কথাটার পড়তে পড়তে লুকিয়ে থাকা হতাশাটা অন্তর পরিবারের বর্তমান অবস্থাকে একদম অক্ষরে অক্ষরে মিলিয়ে দেয়। এই যে দুটো আলাদা পরিবার, এদের কন্ট্রাস্ট একটু ভেবে দেখেছেন? হামজার পরিবারের টাকা আছে, ক্ষমতা আছে, তারা নিজেদের ইচ্ছে মতো জিনিস ভাঙচুর করতে পারে, পলিটিক্যাল ওয়ারফেয়ার চালাতে পারে। আর অন্তর পরিবার, তারা এতটাই ভালনারেবল যে পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটা নিখোঁজ হওয়ার সাথে সাথেই তাদের গোটা অস্তিত্ব একদম খাদের কিনারে এসে দাঁড়ায়। রাত গভীর হয়, আমজাদ আলী আর ফেরেন না। ছাদের এক কোণায় দাঁড়িয়ে অন্তু মানসিকভাবে প্রায় ভেঙে পড়ে। তার মধ্যে হ্যালুসিনেশন হতে থাকে। সে চোখের সামনে দেখতে পায় যে তার বাবা বাজারের ব্যাগ হাতে ফিরে এসেছে আর তাকে ফোন চার্জার নিয়ে বকা দিচ্ছে। এই অবরুদ্ধ রাতটা যেন ফাইনালি তার শিকার ধরে ফেলেছে। অন্তুর এই মানসিক ভাঙনের দৃশ্যটা এই পর্বের সবচেয়ে ইমোশনাল আর ভারী একটা জায়গা। সব মিলিয়ে এই 3টে স্টোরি লাইন আমাদের কোথায় নিয়ে যাচ্ছে, পরিণতিটা আসলে কতটা অনিশ্চিত। উপন্যাসের নাম অবরুদ্ধ নিশীথ কেন দেয়া হয়েছে এখন নিশ্চয়ই খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, তাই না? জয় আটকা পড়ে আছে তার নিজের ধ্বংসাত্মক মনস্তত্ত্বের কাছে, হামজা বন্দী তার রাজনৈতিক লোভ আর শত্রুদের ষড়যন্ত্রের জালে, আর অন্তু সে পুরোপুরি আটকা পড়েছে চরম দারিদ্র্য আর আচমকা পরিবার হারিয়ে ফেলার আতঙ্কের মাঝে। এই রাতটা কাউকেই এতটুকু নিঃশ্বাস ফেলার জায়গা দিচ্ছে না। আর এখানেই আজকের আলোচনার ইতি টানছি এই বড় প্রশ্নটা দিয়ে, নোংরা রাজনীতি নিজেদের ব্যক্তিগত পাপ নাকি স্রেফ ভাগ্যের নির্মম পরিহাস? এই চরিত্রগুলো কি আদৌ কোনোদিন এই অবরুদ্ধ নিশীথ থেকে মুক্তি পাবে, নাকি এই অন্ধকার তাদের চিরকালের মতো গিলে ছাবে? এর উত্তর তো আমরা সামনের অধ্যায়গুলোতেই পাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।